আচ্ছা, আমার স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কি দেখতে পাচ্ছ প্রেজেন্টেশনটা? জি স্যার। ওকে, আর আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, সো তাহলে আজকে আমরা আমাদের 3 নাম্বার যে লেকচারটা, হ্যাঁ, সেটা শুরু করব। এর নাম হচ্ছে ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো। ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, এটা কি বলে, একটার সাথে একটা রিলেটেড। আমরা এর আগে আমাদের আগের লেকচারগুলোতে আমরা বলছি যে কোয়ালিটি যদি এনশিওর করা না হয় তাহলে একটা প্রজেক্টে আর কিছু থাকে না আসলে। আর সেটা আসলে ব্যর্থতায় পর্যবসিত হয় আর কি। কোয়ালিটি এনশিওর করতে পারলাম না মানে আর কিচ্ছু হলো না। আর অন্য স্কোপ, স্ক্যাজুয়াল, বাজেট কি করলাম সেটা কিছু যায় আসে না। এখন সেই কোয়ালিটিটা যদি মেনটেন করতে হয়, ঠিকঠাক রাখতে হয়, তাহলে তোমাকে ইন্সপেকশন করতে হবে। হ্যাঁ, কারণ যারা এই কোয়ালিটি অ্যাসুরের সাথে, যাদের দায়িত্ব আর কি, যে কন্ট্রাক্টরকে তুমি কাজ করাবে, তুমি যদি প্রপার ইন্সপেকশনটা না করো, সে বা তাহারা হয়তো ওটা ভালোভাবে করবেন না। সো এই জন্যই কোয়ালিটিটা এনশিওর করতে হয়। এখন প্রজেক্টে, একটা কনস্ট্রাকশন প্রজেক্টে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে আমরা কোয়ালিটি এনশিওরের জন্য ইন্সপেকশন করি, এবং ইন্সপেকশনের সময় আসলে আমরা আহ, কিসের বেসিসে ইন্সপেকশনটা করি বা কিসের বেসিসে কোয়ালিটি এনশিওর করি সেটা একটু জানা দরকার। কারণ তোমাকে তো আগে প্রি ডিফাইন্ড কিছু কোয়ালিটি থাকতে হবে যেটার সাথে আমি মিলিয়ে দেখবো ফিল্ডে সেটা এনশিওর করা হয়েছে কিনা। সেই যে রেফারেন্সের সাথে আমরা মিলিয়ে দেখি তাকে আমরা বলি স্পেসিফিকেশন। এই টার্মটা তোমরা গত সেমিস্টারে পড়ছো। স্পেসিফিকেশন পড়ছো কি মনে আছে? যে টেন্ডার বা কন্ট্রাক্ট ডকুমেন্টস এর একটা পার্ট হচ্ছে স্পেসিফিকেশন। মনে আছে কি? একটু বলো, তোমরা রেসপন্স করো, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো তোমরা শুনতে পাচ্ছ। মনে আছে স্পেসিফিকেশন? 303 তে পড়ছো তোমরা। তোমরা ওবি ওবি না? ওবি তো জি নাকি? স্যার। হ্যাঁ, C303। কি যেন নামটা হচ্ছে, কোর্সের নাম কি বলো? প্রফেশনাল প্র্যাকটিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এথিক্স, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, ওই কোর্সে তোমরা স্পেসিফিকেশন পড়ছো। আমি আবারও বলি যদি ভুলে গিয়ে থাকো, স্পেসিফিকেশনে কি থাকে? স্পেসিফিকেশনে থাকে তোমার কনস্ট্রাকশন কাজের জন্য যত ম্যাটেরিয়াল ইউজ করা হবে, ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি, হ্যাঁ, আরো যত ম্যাটেরিয়াল থাকে, প্রত্যেকটা কি কোয়ালিটির হতে হবে, কি স্ট্যান্ডার্ডের হতে হবে, কোনটার স্ট্রেংথ তুমি কত চাচ্ছ, ফাইননেস, মডুলাস কত চাচ্ছ, ইত্যাদি ইত্যাদি, সব ওইখানে লেখা থাকে। শুধু তাই নয়, ওয়ার্কম্যানশিপ, কোন কাজটা করার জন্য যেই লেবার কাজ করবে তার দক্ষতা কিরকম হতে হবে, ইত্যাদি ইত্যাদি। ম্যাটেরিয়াল গুলাকে কোন পদ্ধতিতে টেস্ট করতে হবে, কোন কোন ম্যাটেরিয়াল টেস্ট করতে হবে, বিস্তারিত স্ট্যান্ডার্ড ওইখানে লেখা থাকে। এবং প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা স্পেসিফিকেশন করে দেওয়া হয়। সো তাহলে তখন যিনি ইন্সপেকশন করে তার কাজ কি? তার কাজ হলো এই স্পেসিফিকেশন বইটা হাতে করে ফিল্ডে নিয়ে যাওয়া, এবং ওই বইতে যা লেখা আছে বাস্তবে তা হচ্ছে কিনা এটা মিলিয়ে দেখা। আর তুমি প্রি ডিফাইন যেই স্পেসিফিকেশন, যেই কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেট করে দিছ, তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বা সেটা মেনে চলে যদি প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয় তাহলে তার কোয়ালিটি এনশিওর হবে। এটাই সিম্পল। ওকে, সো আসলে কোয়ালিটি এনশিওর করার অন্যতম প্রধান কারণ হচ্ছে কোয়ালিটি ছাড়া আমরা যদি, আমাদেরকে যিনি কাজটা দেয়, যাকে আমরা ওনার বলি, প্রজেক্টের ওনার, যিনি, যে তোমাকে একটা বিল্ডিং তৈরি করতে দিল, একটা ব্রিজ তৈরি করতে দিল, কোনো প্রতিষ্ঠান হোক, কোনো ব্যক্তি মালিক হোক, তিনি চাইবেন তার যে কাজটা সেটা কি কোয়ালিটি সমৃদ্ধ হোক। এবং আইনগতভাবে প্রজেক্টটা তোমার কাছ থেকে বুঝে নেওয়ার সময় যিনি ওনার, তিনি চেক করে দেখবেন যে তিনি যে কোয়ালিটির প্রোডাক্টটা তোমার কাছে আশা করেছিলেন সেটা যদি মিট না করে, তার কিন্তু পূর্ণ অধিকার থাকে যে প্রজেক্টটা বুঝে না নেয়ার। তিনি প্রজেক্ট বুঝে নেবেন না।
কারণ তিনি বলবেন যে আমি যে কোয়ালিটি চাইলাম আপনি সেই কোয়ালিটি দেন নাই, তিনি প্রজেক্ট বুঝে নাও নিতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে বেশ বিপদে পড়তে হইতে পারে। সেজন্য কোয়ালিটিটা এনশিওর করা দরকার, আর কোয়ালিটি এনশিওরের জন্য তোমাকে ইন্সপেকশনটা করতে হবে। একটা আরেকটার সাথে কিন্তু হলো ডিপেন্ডেন্ট। প্রজেক্ট কোয়ালিটি সমৃদ্ধ হওয়ার জন্য কোয়ালিটি এনশিওর করতে হবে, আর কোয়ালিটি এনশিওর করার জন্য প্রজেক্টকে নিয়মিত ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেকশনে যাইতে হবে। এখন আসি কোয়ালিটি বলতে আসলে তাত্ত্বিকভাবে আমরা কি বুঝি। এখানে দেখো কিছু সংজ্ঞা দেয়া আছে বা কিছু ক্রাইটেরিয়া বলা আছে। এখানে বলছে কোয়ালিটিটা হচ্ছে দ্য ফিটনেস অফ এনি কনস্ট্রাক্টেড ফ্যাসিলিটি অর স্ট্রাকচার। যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, একটা বিল্ডিং হতে পারে, একটা ব্রিজ হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, তার ফিটনেসটাই হচ্ছে তার কোয়ালিটি। কি টাইপের ফিটনেস? সেই জিনিসটা যাতে তুমি মোস্ট ইকোনমিক লেভেলে ইউজ করতে পারো, মানে তার ইউজটা যাতে অর্থনৈতিকভাবে কি বলে এটাকে, অর্থনৈতিকভাবে সুবিধাজনক হয়। এটার সঠিক আরো ভালো বাংলা কিছু একটা বলা যাবে হয়তো। কি বলা যায় বলো তো? ভালো বাংলা ইকোনমিক্যালের ভালো বাংলা কি বলো? সাশ্রয়ী বলা যায়। হুম কারণ কোনো প্রোডাক্ট তুমি ইউজ করো, সেই প্রোডাক্টের পিছে যদি তোমার যে আউটপুটটা পেলে তার থেকে ইনপুট বেশি হয়, তাহলে সেটা ইকোনমিক ইউজ না। একটা ধরো পারস একটা 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 জেনারেটর, হ্যাঁ, তুমি তার থেকে বিদ্যুৎ পাবা, আর তাকে তোমার হইলো জ্বালানি দিতে হবে। এখন যদি যেই পরিমাণ বিদ্যুৎ পাচ্ছ তার থেকে যে পরিমাণ জ্বালানি দিচ্ছ সেটা যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ইকোনমিক ইউজ না। সো এইরকম যে কোনো সিভিল স্ট্রাকচারের, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, সেটা যদি ভালোভাবে ইকোনমিক্যালি ইউজ করতে না পারো, তাহলে সেটা খুব ভালো আমরা বলবো না, সেটা খুব ভালো কোয়ালিটি সেটা আমরা বলবো না। সো এখানে ডেফিনেশন এভাবে দেওয়া হয়েছে যে যে কোনো ভৌত ফ্যাসিলিটি, ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি, তার ফিটনেস কি টাইপের ফিটনেস, যাতে তুমি তাকে মোস্ট ইকোনমিক সর্বোচ্চ সাশ্রয়ী পর্যায়ে তুমি তাকে ইউজ করতে পারো। তোমার কিছু কিছু ফ্যাক্টরের উপর হচ্ছে এই কোয়ালিটিটা ডিপেন্ড করে। হ্যাঁ, সেগুলা কি রকম, এখানে একটা লিস্ট দেয়া আছে দেখো। প্রথমত তোমার যে কোনো ফ্যাসিলিটির বাহ্যিক সৌন্দর্য তার কোয়ালিটির অন্যতম একটা মাপকাঠি। বাইরে থেকে দেখলে যাতে সেটা সুন্দর মনে হয়, কারণ প্রথমে তুমি কিন্তু ভিতরের স্ট্রেংথ কি, ডিউরেবিলিটি কি ইত্যাদি বুঝবে না। একজন মানুষ বুঝবে না, সে দেখে যে সেটা বাহ্যিকভাবে কতটা সৌন্দর্য। তারপর তোমাকে বুঝতে হবে সেটা আসলে স্ট্রেংথ ফুললি গেইন করছে কিনা, যথেষ্ট শক্তিশালী কিনা, তার ডিউরেবিলিটি ঠিক আছে কিনা, সেফ কিনা, যারা ইউজ করবে তাদের জন্য সেফ কিনা। এমন এমন একটা বীজ বানায় রাখলাম যারা ইউজ করতে যায় তারা অ্যাক্সিডেন্টের শিকার হয় সামহাও ডিজাইন ফল্টের জন্য। সো তাকে কিন্তু আমরা সেফ স্ট্রাকচার বলতে পারি না, এবং যদি সেফ স্ট্রাকচার বলতে না পারি তাহলে সেটা ভালো কোয়ালিটির ব্রিজ হয়েছে সেটা আমরা বলতে পারবো না। ইকোনমিতে আগেই বললাম, সেটা ইউজ করা যাতে আর্থিকভাবে সাশ্রয়ী হয়, সেটা যাতে মেনটেন করা যায় রেগুলার, সেটা যাতে রিলায়েবল হয়, এবং ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন অফ দি এন্ড ইউজার, যারা সেটা ইউজ করতেছেন তারা যাতে ওই অবকাঠামোর উপর স্যাটিসফাইড থাকেন। যে ব্রিজটা আমি ইউজ করতেছি, আমি একজন ইউজার, আমি যাতে স্যাটিসফাই থাকি ওই ব্রিজটা ইউজ করতে গিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে ভার্সেটালিটি অফ ইউজ ফর মেনি পারপাসেস। এখনকার দিনে স্ট্রাকচার তৈরি করার সময় ইঞ্জিনিয়াররা বা প্ল্যানাররা খেয়াল রাখেন যে একই স্ট্রাকচার যাতে বিভিন্ন কাজে ইউজ করা যায়। তোমরা দেখবে আমরা যখন বড় ব্রিজ বানাইছি, পদ্মা সেতু, ওই একই সেতু তোমার সড়ক সেতু, আবার রেল সেতু, আবার তার মধ্য দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি, গ্যাস ইত্যাদি লাইন কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। সো তার মানে এই একটা জিনিস আমরা অনেক কাজে ব্যবহার করছি। হ্যাঁ, তোমার যেসব দেশ এখন তোমার এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং তৈরি করে, তাদের চিন্তা ভাবনা থাকে বিল্ডিং থেকে এনার্জি তৈরি করা হবে, যে পরিমাণ পাওয়ার তার লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, সেটা বিল্ডিং নিজে নিজে তৈরি করতে পারবে। হ্যাঁ, একই বিল্ডিং এর মধ্যে সুইমিং পুল থাকবে, জিমনেশিয়াম থাকবে, হুম তুমি কি কমিউনিটি সেন্টার থাকবে, তুমি সেটা থাকার জন্য ইউজ করবা, আবার সে তার নিজের পাওয়ার নিজে তৈরি করতে পারবে, ইত্যাদি ভার্সেটালিটি থাকতে হবে। সো এই যে কতগুলো ক্রাইটেরিয়া বললাম, এগুলার মাপকাঠিতে এগুলোর উপর ভিত্তি করে কোন কনস্ট্রাকশন ফ্যাসিলিটি কত বেশি কোয়ালিটি সমৃদ্ধ সেটা দেখা হয় আধুনিক জগতে। এখানে শুধুমাত্র ইকোনমি বা সেফটি আসল কনসার্ন না, সাথেই অন্যান্য প্যারামিটার গুলোও থাকে।
সো এখন আসি কোয়ালিটি কন্ট্রোল কি? কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে যেখানে আমরা আমাদের চাহিদা অনুযায়ী যে কোয়ালিটি থাকে তার সাথে আমরা আসল যে ফ্যাসিলিটিটা তৈরি হয় তাকে কম্পেয়ার করে দেখি। ওই যে বললাম স্পেসিফিকেশনে লেখা থাকে কোন প্রোডাক্টের কি কোয়ালিটি থাকতে হবে এবং আমরা ফিল্ডে গিয়ে সরাসরি মেপে দেখি বা তুলনা করে দেখি যে আমাদের আসল যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা স্পেসিফিকেশনে সেই কোয়ালিটির সমতুল্য কিনা। এটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করা। আসলে কোয়ালিটি কন্ট্রোল যেমন তুমি ধরো যদি একটা কলামের কোয়ালিটি কন্ট্রোল করতে চাও, বিল্ডিং এর একটা এলিমেন্ট জানি কলামের কোয়ালিটি কন্ট্রোল, তাহলে শুরুতে কি করতে হবে? শুরুতে তোমাকে ওই কলামটা যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে তৈরি সেগুলোর কোয়ালিটি এনশিওর করতে হবে। যে রেইনফোর্সমেন্টটা সেখানে ইউজ করা হবে, যে ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, সিমেন্ট ইউজ করা হবে সেগুলা দেখতে হবে। তারপর দেখতে হবে যারা এটা তৈরি করছেন তারা যথেষ্ট কোয়ালিটি সমৃদ্ধ কিনা, যারা তৈরি করবেন, হ্যাঁ, যে ইঞ্জিনিয়ার সুপারভাইজ করবেন, হ্যাঁ, যে ওয়ার্কাররা কাজ করবেন তারা কোয়ালিটি সমৃদ্ধ কিনা। কারণ শুধু ভালো ম্যাটেরিয়াল দিলেই ভালো কোয়ালিটি এনশিওর হবে তা কিন্তু না। সো দুটো জিনিসই তোমাকে একই সাথে কন্ট্রোল করতে হবে ওই কলামটার কোয়ালিটি এনশিওর করার জন্য। তোমাকে যে ম্যাটেরিয়াল গুলাই কলামটা তৈরি হবে সেই ম্যাটেরিয়াল গুলা তুমি যেই স্পেসিফিকেশন বলছো, যে স্ট্রেংথের কথা বলছো সেটা ফুলফিল করে কিনা, প্লাস যারা কাজ করবেন তাদের ওয়ার্কম্যানশিপ আপ টু দা মার্ক আছে কিনা। সো এভাবে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করা হয়ে থাকে। ওকে, আর ইনস্পেকশন কি? আগেই বলে ফেলছি, আবার বলি, ইনস্পেকশন হচ্ছে তার মানে হইলো ওই যে কোয়ালিটি এনশিওর করার জন্য তুমি যে ফিল্ডে যাবা, গিয়ে স্পেসিফিকেশনের সাথে মিলিয়ে দেখবা তোমার প্রোডাক্টগুলা ওই স্পেসিফিকেশনের সব ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা, যারা কাজ করবেন তাদের ওয়ার্কম্যানশিপ ফুলফিল করছে কিনা, সেটা হাতে কলমে গিয়ে সরাসরি পর্যবেক্ষণ করা, এবং পর্যবেক্ষণ করে যদি ঠিক থাকে সেটা করতে দেয়া। আর যদি কোথাও তোমার মনে হয় ফল্টি কিছু হচ্ছে, হ্যাঁ, সেটা ম্যাটেরিয়াল হোক, ওয়ার্কম্যানশিপ হোক, তখন সাথে সাথে সেটাকে কন্ট্রোল করা, যে এটা করতে দেয়া হবে না, স্পেসিফিকেশনে যেভাবে আছে ঠিক সেভাবে করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সো এটাই হচ্ছে ইন্সপেকশন, কোয়ালিটি এনশিওর করার জন্য সরেজমিনে পরিদর্শন করে ম্যাটেরিয়ালের কোয়ালিটি এবং ওয়ার্কম্যানশিপের কোয়ালিটিটা এনশিওর করা। ওকে, এখানে একটা কথা বলা হয়েছে, আসলে ইন্সপেকশন আসলে তাদেরই করা উচিত। এখানে আমাদের দেশের প্রেক্ষাপট এবং বাইরের প্রেক্ষাপটের মধ্যে কিছু পর্যালোচনা হতে পারে। সেটা হচ্ছে এখানে বলছে, দেখো ইন্সপেকশনটা তারাই করবেন, সেই লোকগুলাই করবেন যারা এর জন্য রেসপন্সিবল, মানে তাদের দায়িত্বই থাকে কোয়ালিটি এনশিওর করা, তার জন্য ইন্সপেকশন করা। এর জন্য বাইরে ইন্সপেকশন ইঞ্জিনিয়ার নামে একটা পজিশন থাকে, কিছু লোক থাকে ইন্সপেকশন ইঞ্জিনিয়ার, তারা বা কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, তারা এসে এগুলা চেক করে। আমাদের এখানে স্বভাবত এরকম কোনো পজিশন থাকে না। ইদানিং কিছু কিছু প্রজেক্টে ইনক্লুড করা হচ্ছে, কিন্তু আসলে ওই রকম বড়সড় গভর্নমেন্ট প্রজেক্টে বা ম্যাক্সিমাম প্রজেক্টে থাকে না। ওই সাইট ইঞ্জিনিয়ারকেই কোয়ালিটি এনশিওর করার জন্য ইন্সপেকশন কাজ দেওয়া হয়। আর এতে কিন্তু তার উপর একটা বার্ডেন তৈরি হয়, তাকে তার নিজের কাজের পাশাপাশি, কারণ সাইট ইঞ্জিনিয়ার কাজ কোয়ালিটি এনশিওর করা না, তাকে তার মেইন কাজ হচ্ছে ডিজাইন দেখে দেখে সেই ডিজাইন অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা চেক করা। So, তাকে যখন এই কোয়ালিটি এনশিওরের জন্য ইন্সপেকশন করতে হয় তার উপর এক্সট্রা বার্ডেন তৈরি করা হয়। সো এই জন্য এখানে বলা হয়েছে কোয়ালিটি এনশিওরের জন্য ইন্সপেকশন তারাই করবেন যারা এর জন্য রেসপন্সিবল, এবং এই লোকগুলা তারা কোয়ালিটি এনশিওর করার জন্য পর্যাপ্ত ট্রেনিং এবং লেখাপড়া এদের থাকে। যে স্পেসিফিকেশন নিয়ে তোমাকে যেতে হবে সেই স্পেসিফিকেশনের প্রত্যেকটা নর্মস ওনারা জানেন, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স ওনারা জানেন, কিভাবে মেজার করতে ওনারা জানেন, এবং ওনাদের হাতে পর্যাপ্ত ডিভাইস থাকে কোয়ালিটি এনশিওর হচ্ছে কিনা সেটা চেক করার জন্য, যেটা আমাদের এখানে যারা সাইট ইঞ্জিনিয়ার তাদের কাছে থাকে না। এমনও সফিস্টিকেটেড ডিভাইস এখন এসে গেছে যেটা তুমি কংক্রিটের মধ্যে হয়তো ইনসার্ট করে বলে দিতে পারবা কংক্রিটের স্ট্রেংথ কতদূর গেইন করলো, ল্যাবে যেতে হবে না, সাইটে করে বলে দেওয়া যাবে। এরকম আরো অনেক সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট আছে এখনকার দিনে কোয়ালিটি এনশিওর করার জন্য, সো ওনারা এগুলো ইউজ করতে পারেন এবং ইউজ করেন। সো ওই যে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা তারাই করবেন যাদের সেই পর্যাপ্ত সুযোগ সুবিধা, যারা এর জন্য রেসপন্সিবল, হ্যাঁ, এবং তাদের হাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকবে। ওকে, এখন কোয়ালিটি অফ কনস্ট্রাকশন আসলে কিসের উপর ডিপেন্ড করে? একটা কনস্ট্রাকশন ফ্যাসিলিটি, একটা বিল্ডিং হোক, একটা ব্রিজ হোক, তার কোয়ালিটি কি কি জিনিসের উপর ডিপেন্ড করে সেটা একটু
বুঝে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আগেই বলছি, আগের অনেক কথা অলরেডি বলা হয়ে গেছে, আগে বলা হয়ে গেছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে ম্যাটেরিয়াল তুমি ইউজ করতেছো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল গুলো, ইট, বালু, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে যারা কাজ করবেন লোকগুলা, তাদের এক্সপার্টাইজ, এগুলো কিন্তু অলরেডি বলে ফেলছি। তারপর হচ্ছে টেকনোলজি তুমি ইউজ করতেছো কিনা। আমরা জানি ম্যানুয়ালি অনেক কাজ করলে সেটার কোয়ালিটি এনশিওর করা যায় না, তার বদলে আমরা যদি ইকুইপমেন্টের হেল্প নিই তাহলে আমরা ভালো কাজ পেতে পারি। কারণ ইকুইপমেন্ট অনেক ভালোভাবে, অ্যাটলিস্ট মানুষের থেকে ভালোভাবে কাজ করে। সো তুমি তোমার কাজে সেই মডার্ন টেকনোলজি গুলো নিয়ে আসছো কিনা তার উপর কোয়ালিটি ডিপেন্ড করে। এখনো যদি বিশাল বড় বিল্ডিং এর জন্য প্রাচীনকালের মতো আমি ওই যে ম্যানুয়ালি কনক্রিট মিক্স করি, তো সেটার কোয়ালিটি এনশিওর হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তার বদলে যদি আমি রেডি মিক্স কনক্রিট ইউজ করি, কোয়ালিটি বেশি এনশিওর হবে, এরকম আর কি ব্যাপারটা। তারপর এক্সপার্ট এক্সপার্ট ওয়ার্কার থাকবে, ম্যাটেরিয়ালের কোয়ালিটি ঠিক করা আছে, টেকনোলজি ইউজ করছো, তারপরে তুমি যদি প্রপার ইন্সপেকশন না করো কোয়ালিটি এনশিওর হবে না। সো তার জন্য তোমাকে অনেক বেশি ইন্সপেকশন করতে হবে, এবং সেই ইন্সপেকশন গুলা হচ্ছে কোয়ালিটি সমৃদ্ধ ইন্সপেকশন। হ্যাঁ, শুধুমাত্র বলার জন্যই ফিল্ডে গেলাম আর চেক বইতে সাইন করে চলে আসতাম সেরকম না। সেই সদিচ্ছাটা থাকতে হবে এবং জিনিসটা সিনসিয়ারলি করতে হবে, সেটাই বলা হয়েছে। এবং তার জন্য কি দরকার, তার জন্য কোয়ালিটি কনসাসনেস অফ পিপল, মানুষের মধ্যে ওই বোধোদয়টা থাকতে হবে যে একটা ফ্যাসিলিটি তৈরি করতেছে, এটার কোয়ালিটি এনশিওর করতে হবে, যেটাই আমাদের মধ্যে নাই। আসলে ওই সদিচ্ছাটা যদি থাকে তাহলে কোয়ালিটি এনশিওর হতে বাধ্য, তোমার হাতে টেকনোলজি থাকে না থাকে, ওই সদিচ্ছাই আমাদের থাকে না। সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এই সদিচ্ছাটাই আমাদের মধ্যে গ্রো করে নাই। এটা আমরা ইঞ্জিনিয়াররা চাইলে কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারি না, আমরা করি না। সো এটা থাকতে হবে। আরেকটা কি হচ্ছে, ফান্ড অ্যাভেলেবেল না। ওই যে বললাম কোয়ালিটি এনশিওর করার জন্য ইন্সপেক্টর যারা, তাদের আলাদা আলাদা পজিশন, আলাদা পদ। সো এই লোকগুলাকে নিয়োগ দিতে হবে, তাদেরকে ট্রেনিং করাতে হবে, তাদের হাতে ইকুইপমেন্ট দিতে হবে। তার জন্য কি লাগবে, টাকা পয়সা লাগবে, আর সেই ফান্ডই আমাদের দেশে অ্যাভেলেবেল না। তারপর পর্যাপ্ত সময় থাকতে হবে। ওই যে বলছি ইন্সপেক্টর নাই, সাইট ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে করানো হয়, এখন তার হাতে তো এত সময় নাই বাবা, সে তো অনেক কিছু নিয়ে ব্যস্ত। তো পর্যাপ্ত সময় লাগবে। তারপর এই যে কোয়ালিটি এনশিওর করার জন্য যে ইন্সপেকশন, কোয়ালিটি কন্ট্রোল, এগুলোর জন্য প্রপার গাইডলাইন, পলিসি ইত্যাদি তৈরি করতে হবে, সেটা নেই। তারপর ওই যে যারা ইন্সপেক্টর, যারা এক্সপিরিয়েন্সড এক্সপার্ট, এরকম ইন্সপেক্টর লাগবে, আগেও বলছি এটা নাই। তারপর ডিজাইন, আবার কোয়ালিটি সম্পর্কে ডিজাইন হইতে হবে। এখন তুমি ফিল্ডে ইন্সপেক্টর হিসাবে হয়তো সবই এনশিওর করলা, যে যে কোয়ালিটির ইট বালু সিমেন্ট ইত্যাদি দেওয়া হয়েছে সবই এনশিওর করলা, কিন্তু তোমার ডিজাইনে ফল্ট ছিল, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। যিনি ডিজাইন করছেন তিনি যদি তার তার কাজে যদি ঘাপলা থেকে যায়, ডিজাইনিং ফল্ট থেকে যায়, তাহলে কাজ হবে না। আর অনেক সময় কনস্ট্রাকশন প্রজেক্টের প্রকৃতির বা ধরনের উপরে কোয়ালিটি ডিপেন্ড করে। সেটা কি রকম, ধরো আমি বা আমার ইঞ্জিনিয়ারের যে টিম, তারা এমন একটা নতুন জিনিস তৈরি করতে গেছেন যে জিনিসটা আগে কখনো হয়নি, এই জিনিসটাতে আগে কখনো তারা এই কাজটা করেননি। তো সেই ক্ষেত্রে তাদের পক্ষে কোয়ালিটি এনশিওর করা ডিফিকাল্ট হয়, কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা থাকে না। সো একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটির কোয়ালিটি এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে। যা পড়েছি এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি? না স্যার। জি যা স্যার। বলছি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এবার আসি আমরা কনস্ট্রাকশনে কি কি ম্যাটেরিয়াল ইউজ করি আর কি, স্বভাবত আমাদের দেশের প্রেক্ষাপটে। এখানে কিছু নাম দিছি, পাশে আবার কিছু ছবিও দেখতে পাচ্ছ, তাই না? কি ইউজ করি দেখো, এখানে ইট ইউজ করি, তাই না? ব্রিক ইউজ করি, স্যান্ড ইউজ করি। স্যান্ড আসলে এখানে শুধু স্যান্ড দিলাম, আমরা কিন্তু কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট দুইটা ইউজ করি, তাই না? তারপর সিমেন্ট ইউজ করি। কনক্রিট তো তোমার এই যে ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, সিমেন্ট ইত্যাদি দিয়ে তারপর কনক্রিট তৈরি করি, রেইনফোর্সমেন্ট এটা ইউজ করি। তারপর আমরা টিম্বার ইউজ করতে হয় আমাদের, হ্যাঁ, ফর্মওয়ার্ক তৈরি করার জন্য টিম্বার ইউজ করতে হয়, স্টিল তো বললাম। তারপর কনক্রিটে আমাদের অনেক সময় অ্যাডমিক্সচার ইউজ করতে হয়। অ্যাডমিক্সচার কি, সেটা কেন, সেটা তোমরা জানো, সেটা ইউজ করতে হয়।
সাইটের যে সয়েল মাটি সেটাকেও অনেকে মনে করেন এটা একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কারণ এর ক্যারেক্টারিস্টিক্স এর উপর কনস্ট্রাকশনের অনেক ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে। ব্রিক্স, স্টোন সেটা তো বললাম, এছাড়া উডের কথা বললাম, এছাড়া গ্লাস আমরা ইউজ করি, টাইলস বা আরো এরকম অনেক কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। সো তোমাকে যদি কনস্ট্রাকশনের কোয়ালিটি এনশিওর করতে হয়, শুরুতেই তোমার এই ম্যাটেরিয়ালগুলোর কোয়ালিটি এনশিওর করতে হবে। এই প্রত্যেকটা ম্যাটেরিয়াল তোমার কনস্ট্রাকশনের জন্য, তোমার ফ্যাসিলিটিসটার জন্য কোন স্ট্রেংথের হবে সেটা কিন্তু স্পেসিফিকেশনে তোমাকে বলে দিতে হবে। তুমি কি যে ব্রিকটা চাচ্ছ সেটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, যেই ফাইন অ্যাগ্রিগেট চাচ্ছ তার ক্যারেক্টারিস্টিক্স কি, যে কংক্রিটটা ইউজ করবা, হ্যাঁ সেটা হচ্ছে 28 দিনে কত স্ট্রেংথ গেইন করবে, 7 দিনে কত, ইত্যাদি কিন্তু প্রপার কোড অনুযায়ী স্পেসিফিকেশনে আমরা লিখে দিই। দেখো এটা নিজের মন গড়ার কথা না, কিন্তু কোড আমরা হয়তো এসটিএম ফলো করি, তাই না? সো এসটিএম অনুযায়ী আমরা মেইনলি এসটিএম ইউজ করি। সো এসটিএম অনুযায়ী স্ট্রেংথ কত হইতে হবে তবে ইত্যাদি আমরা বলে দিই। স্পেসিফিকেশন বইটাতে লেখা থাকে, এবং ওই যে ফিল্ডে গিয়ে তখন আমরা চেক করি যা লেখা আছে সেটাই আসলে করা হয়েছে কিনা। ওকে, সো কোয়ালিটি এনশিওর করার জন্য কি করতে হবে? অলরেডি বলা হয়েছে, আবারও বলি, ম্যাটেরিয়াল গুলো ভালো হইতে হবে, তাই না? কনস্ট্রাকশন যে ম্যাটেরিয়াল গুলো একটু আগে বললাম সেগুলোর কোয়ালিটি ভালো হইতে হবে, ঠিক আছে? গাইডলাইন ফলো করতে হবে, যে স্পেসিফিকেশনে যে গাইডলাইন গুলো দিয়ে দিছি সেই গাইডলাইন গুলো কিন্তু আমাদের নিজেদের তৈরি না, কোনো কোড অনুযায়ী, যেমন এসটিএম অনুযায়ী সেরকম কোড অনুযায়ী দিয়ে দেওয়া আছে, সেই গাইডলাইন গুলা ফলো করতে হবে। স্ট্যান্ডার্ড গাইডলাইন, এই যে বলছে যে কোনো গাইডলাইন না, স্ট্যান্ডার্ড গাইডলাইন যেগুলা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, যেমন উদাহরণ দিলাম এসটিএম, সেই গাইডলাইন সেই কোডগুলা অনুযায়ী কাজগুলা করতে হবে। এবং এই যে কোয়ালিটি এনশিওর করার জন্য আমরা টেস্ট করতে হবে, সেই টেস্টগুলাও ওই যে স্ট্যান্ডার্ড কোডে যেভাবে টেস্ট করতে বলছে সেভাবেই করতে হবে, নিজের ইচ্ছা মতো করলে হবে না। তারপর ওকে, হ্যাঁ এই মোটামুটি আমাদের কোয়ালিটিগুলো এনশিওর করতে হবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের। সেই কোয়ালিটি এনশিওর করার জন্য কোড ফলো করতে হবে, কোডে বা স্ট্যান্ডার্ডে যেইভাবে কোয়ালিটি এনশিওর করতে বলা হয়েছে সেটা আমরা স্পেসিফিকেশনে লিখে দিব, এবং স্পেসিফিকেশন অনুযায়ী পরে ফিল্ডে গিয়ে চেক করব সেটা এনশিওর করা হচ্ছে কি না। এখন এই সেকশনে একটু খেয়াল করে দেখো, এই সেকশনে আমরা একটা কনস্ট্রাকশনের বিভিন্ন পর্যায়ে, একেবারে শুরুতে এক্সকাভেশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কোন কোন স্টেজে আমাদের কোয়ালিটি এনশিওর করতে হবে, মানে প্রত্যেকটা কাজের জন্য কোন কোন স্টেজে কোয়ালিটি এনশিওর করতে হবে এবং কি কি এনশিওর করতে হবে সেটার একটা গাইডলাইন দেওয়া আছে। হ্যাঁ, তো এই তোমরা একদম ইনিশিয়াল এন্ট্রি লেভেল জবে তোমাদের এই জিনিসগুলো খুব দরকার হবে, কারণ জয়েন করলে দেখা যাবে ফিল্ডে পাঠিয়ে দিচ্ছে, এবং ফিল্ডে তখন সাইট ইঞ্জিনিয়ার তোমার সাথে আরেকজন থাকবে হয়তো, কিন্তু তোমাকে মেইনলি তখন এই কাজগুলো করতে বলবে, যে কোয়ালিটি এনশিওর করবে। সো এই জন্য একটু মনোযোগ দিয়ে শুই না, অনেক কিছুই তোমরা জানো, আবার কিছু জিনিস হয়তো নতুন মনে হবে। কনস্ট্রাকশনের প্রথম স্টেজ যখন আর্টওয়ার্ক হয়, এক্সকাভেশন হয়, তখন কি কি স্টেজে আমাদের কেয়ারফুল থাকতে হবে? প্রথম হচ্ছে মেজারমেন্ট, এই যে খনন করার সময় এই যে কদ্দুর খনন করব তার ডাইমেনশন গুলো, হাইট, উইডথ, লেংথ ইত্যাদি যখন মাপে তখন একটু কেয়ারফুল থাকতে হয়। কেন কেয়ারফুল থাকতে একটু পরে বলতেছে। সো যখন মাপ টাপ নেওয়া হবে তখন কেয়ারফুল থাকবা, যখন সয়েলটা এক্সকাভেট করা হয়, খনন করা হয়, তখন কেয়ারফুল থাকবা। যদি ওইখান থেকে স্যাম্পল নিয়ে সয়েল প্রপার্টি, হ্যাঁ কোনো ওই যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা যা পড়ো, সয়েলের কোনো প্রপার্টি যদি টেস্ট করার জন্য ওইখান থেকে স্যাম্পল কালেক্ট করা হয়, করতে হয়, তখন খুব কেয়ারফুল থাকতে হবে। আবার ওই যে এক্সকাভেশন করলা, তারপর হলো ওই ফাউন্ডেশন তৈরি করে কিন্তু আবার হয়তো মাটি ভরাট করা হবে, কম্প্যাকশন করা হবে, সেই সময় তোমাকে আবার কেয়ারফুল থাকতে হবে। সো এই স্টেজগুলোতে মেজারমেন্টের সময়, এক্সকাভেশনের সময়, প্রপার্টি ডিটারমিনেশনের সময় এবং কম্প্যাকশনের সময় তোমাকে কেয়ারফুল থাকতে হবে। আর কিভাবে কেয়ারফুল থাকবো? যখন মেজারমেন্ট করা হবে তখন মেজারমেন্ট গুলো যাতে অ্যাকুরেট হয় এবং সেটা যাতে প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়। হ্যাঁ, আমাদের এখানে এই ফিল্ড লেভেলে যারা লেবার, এদের একটা টেন্ডেন্সি কাজ করে, এরা ধরো ফিতা, মেজারিং টেপ ইত্যাদি ইউজ করতে চায় না, এদের হাতে কতগুলো সুতা, দড়ি ইত্যাদি থাকে, সেগুলো দিয়ে করে, অথবা কখনো হলে কোদাল দিয়ে 1 কোদাল, 2 কোদাল, 3 কোদাল করে মাপে ইত্যাদি ইত্যাদি করে।
সো বলছে এইভাবে না করতে, তুমি প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট ইউজ করবা, নিখুঁত যে ইনস্ট্রুমেন্টগুলো নিখুঁত অ্যাকুরেট মাপ দিবে সেগুলো ইউজ করতে হবে। সো ওয়ার্কার যদি অন্যথায় করার চেষ্টা করে তাকে থামাবো, বলবো যে না, ফিতা ইউজ করেন, টেপ ইউজ করেন এবং আমাকে দেখান আপনি আসলে কদ্দুর মাপলেন, কদ্দুর কাটলেন। তারপর এক্সকাভেশন করার সময় বলছে গুড ইকুইপমেন্ট ইউজ করতে। হ্যাঁ, ধরো মাটি খনন করা হবে, এক্সকাভেশনের জন্য কিভাবে এক্সকাভেট করতে হবে তোমার স্পেসিফিকেশনে কিন্তু লেখা থাকবে, তুমি ইঞ্জিনিয়ারই লিখে লিখবা যে হ্যাঁ এক্সকাভেটর ইউজ করে এক্সকাভেশন করতে হবে। সো সেক্ষেত্রে কন্ট্রাক্টর কিন্তু ফিল্ডে এসে এক্সকাভেটর ইউজ করে তাকে মাটিটা খনন করতে হবে। আর তুই ফিল্ডে এসে যদি দেখো যে সে তো এক্সকাভেটর আন নাই, কতগুলো লেবার নিয়ে আসছে এবং তাদের হাতে কোদাল ধরাই দিছে, আর সকালবেলা এসে দেখলা ফিল্ডে কোপাকুপি শুরু হয়ে গেছে, সেটা আটকাইতে হবে। তুমি যে ইকুইপমেন্ট দিয়ে কাজটা করতে বলছো সেটা দিয়ে করতে হবে, না হলে কাজ বন্ধ করে দিতে হবে। তারপর সয়েল প্রপার্টি টেস্ট করার সময় খুব কেয়ারফুল থাকতে হবে, এই জন্য সয়েল স্যাম্পল, একটা আনডিস্টার্বড সয়েল স্যাম্পল কালেক্ট করা বেশ কঠিন কাজ এবং এক্সপার্ট লোক না হলে এটা করতে পারে না। আর যদি সয়েল স্যাম্পলটা কালেক্ট করার সময় তুমি এটাকে ট্যাম্পার করে ফেলো, মানে তাকে ডিস্টার্ব করে ফেলো, তাহলে সেটা তোমাকে এক্সাক্ট রেজাল্ট দিবে না। একটা কনস্ট্রাকশনের ডিজাইন শুরু হয় তোমার এই সয়েল স্যাম্পলের উপর ডিপেন্ড করে, সয়েল প্রপার্টির উপর ডিপেন্ড করে। সো ওই জন্য যদি সয়েলের প্রপার্টি ডিফাইনের জন্য টেস্টিং করা হয় সে সময় খুব কেয়ারফুল থাকতে হবে, সয়েল স্যাম্পল কালেকশনের সময় এবং স্ট্যান্ডার্ড প্রসিডিউর ইউজ করে সেটা টেস্ট করা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর আবার কম্প্যাকশন যখন করা হবে, মাটি ভরাট করে কম্প্যাক্ট করা হবে, তখনও ইকুইপমেন্ট ইউজ করতে হবে। এটার জন্য কিন্তু তোমার হলো মেকানিক্যাল ইকুইপমেন্ট পাওয়া যায়, রোলার টোলার পাওয়া যায় কম্প্যাক্ট করার জন্য। সো দেখবা যে আবার ওই কন্ট্রাক্টর কতগুলা মহিলা এবং পুরুষ হইতে পারে এবং কতগুলা মুগুর নিয়ে এসে হইলো এই পিটাপিটি শুরু করে দিতে পারে। সো সেরকম করা যাবে না। তুমি যদি স্পেসিফিকেশনে বলে থাকো যে এরকম ভালো কম্প্যাকশনের জন্য ভালো রোলার এনে তারপরে কম্প্যাক্ট করতে হবে, তাহলে সেটাই করতে হবে। সো মাটি খননের সময় এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং এই জিনিসগুলো পালন করতে হবে। বুঝতে পারছি? বুঝা গেল? জি স্যার। ওকে, গুড। এরপরে আসো ইটের কাজ। এই যে ডানে ছবি দেখতে পাচ্ছ, যখন হলে এরকম দেয়ালের কাজ করা হবে বা যেসব জায়গায় ইটের কাজ করা হয়, তখন কোন কোন স্টেজে খেয়াল রাখবে এবং কি কি খেয়াল রাখবে? একইভাবে মেজারমেন্ট, হ্যাঁ, হাইট, উইডথ, লেন্থ, এই মেজারমেন্ট গুলো খেয়াল রাখবো। ওই যে একইভাবে প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট যাতে ইউজ করে, ঠিক আছে? হাতের মাপে চোখের আন্দাজে কথা বললে হবে না, প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট যাতে ইউজ করে। তারপরে হলো মেশিনারি কনস্ট্রাকশনের সময় এই যে ইটের বন্ডিং এর সময় তুমি কিরকম বন্ডিং চাচ্ছ। ইটের কিন্তু অনেক রকম বন্ডিং আছে, তোমরা ডিটেলস অফ কনস্ট্রাকশনে পড়ার কথা, ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড, বিভিন্ন রকম বন্ডিং আছে। সো যেই বন্ডিং করতে বলা হয়েছে স্পেসিফিকেশনে, সেই বন্ডিং অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ইটে তুমি এখানে কিন্তু কি ইউজ করবা, স্যান্ড সিমেন্ট মর্টার ইউজ করবা এবং সেটা করার পরে তাই কিন্তু কিউরিং করতে হবে। সো কিউরিংটা কতদিনের করতে হবে, কিভাবে করতে হবে, স্পেসিফিকেশনে লেখা থাকবে, সেটা ফলো করা হচ্ছে কিনা তোমাকে দেখতে হবে। হ্যাঁ, সো এখানেও কি করতে হবে, যে ইটগুলা ইউজ করবা, যে মর্টারের জন্য যে ফাইন অ্যাগ্রিগেট সিমেন্ট ইউজ করবা, সেগুলো যাতে গুড কোয়ালিটির হয়। এখানে আরেকটা কথা বলি, আমরা শুধু ইট বালু সিমেন্ট এগুলোর গুড কোয়ালিটির কথা বলি, কিন্তু কনক্রিট বা মর্টার তৈরি করতে গেলে যে পানিটা দেওয়া হবে সেই পানির কোয়ালিটিও যাতে ভালো হয় সেটা খেয়াল রাখবে একটু। তোমার কোড বা স্ট্যান্ডার্ড বলে যদি পারো তাহলে ডিস্টিল ওয়াটার দিয়ে হইলো কনক্রিট বানাও, এরকম বলা হয়, কিন্তু আমরা তো সেটা করি না, তাই না? আশেপাশে যদি কোনো কনস্ট্রাকশন সাইটের আশেপাশে নদী থাকুক, নদী থেকে পানি নিই, সাগর থাকলে সাগর থেকে পানি নিই, কিন্তু সাগরের পানি নেওয়া কি ঠিক হবে বলো? সাগরের পানি দিয়ে কনক্রিট বানানো ঠিক হবে? না স্যার। কেন হবে না বলো? স্যার স্যালাইনিটি স্যালাইন করলে। ওয়াটার, হ্যাঁ, স্যালাইন ওয়াটার তুমি বানানোর কিছুদিন পরে দেখবো এফ্লোরেসেন্স হচ্ছে, ওই যে সলটা বাইরে হয়ে আসতেছে। সো ওই যে যে পানিটি ইউজ করা হয়, আমি বারবার ইকবাল সিমেন্টের কথা বলছি, কিন্তু যে পানিটি ইউজ করতে হয় করা হবে সেটাও যাতে অ্যাটলিস্ট সাম কোয়ালিটি ফুলফিল করে, এটা খেয়াল রাখবা। অতি নোংরা পানি দিয়ে করা যাবে না। তারপর ওই যে যেটা বললাম, এই যে বন্ডিং টন্ডিং গুলা, ব্রিকের বন্ডিং যাতে ঠিক হয়, এই যে এখানে আমি একটা জায়গা আইডেন্টিফাই করতেছি, এই জায়গাটা দেখো ঠিক আছে? বন্ডিং যে জায়গাটা আইডেন্টিফাই করলাম ঠিক আছে কি? ঠিক নেই? এই যে দেখো একই লাইনে এসে পড়ছে, হ্যাঁ,
ছোটখাটো ভূমিকম্প হইলেও কিন্তু এই জায়গায় ক্র্যাক করবে শুরুতে। সো এগুলো এনশিওর করতে হবে। সেগুলা করার জন্য কি করতে হবে, যাদের যে লেবারদেরকে দিয়ে কাজ করাবা তারা এক্সপার্ট লোক, এটা লাগবে। গ্রামে মফস্বলে ফিল্ড লেভেলে এই লোকগুলা পাওয়া খুব কঠিন। আগে হয়তো বলছি, কাজ করতে আসবে যে লোকটা, দেখবা যে খোঁজ নিয়ে দেখবা সে কখনো হয়তো রাজমিস্ত্রির কাজ করে নাই, বিল্ডিং বানাতে ছিল না, হয়তো ধান চাষ করছে, হ্যাঁ, রিক্সা চালাইছে ইত্যাদি। এলাকায় কোনো একটা সরকারি প্রজেক্ট হচ্ছে, এখানে এসে ঢুকে পড়ছে রাজমিস্ত্রি নাম দিয়ে। তার কাছ থেকে কিন্তু ভালো কাজ আশা করা যায় না। আর কন্ট্রাক্টররা এগুলো হাইড করে, কন্ট্রাক্টররা বলে না, কারণ সে হয়তো এই লোকেরা সস্তায় পাচ্ছে। সো ওই জন্য কি করবা, সাইটে গিয়ে যে বেটা বা যে মিস্ত্রি এই মেশনের কাজটা করবে তারা বলবা যে আমার সামনে দেখি দুটো ইংলিশ ওয়ার্ড কইরা দেখান, একটু দেয়াল তুইরা দেখান। তখনই তার কাজের ধরন দেখলে বুঝতে পারবা সে একটু ঠিক মতো করতে পারে কিনা। ঠিক আছে। আর কিউরিং, যেটা দেয়ালটা তৈরি হয়ে গেল, তারপর তার কিউরিং, হ্যাঁ, এসটিএম এ স্পষ্ট বলা আছে তোমাকে কয়দিন কিরকম কিউরিং করতে হবে সেটা যাতে এনশিওর করা হয়। আচ্ছা, এই সূত্রে একটু বলেনি বা তোমাদেরকে জিজ্ঞাসা করি, আসলে কিউরিং করার উদ্দেশ্যটা কি? যে আমরা যে এই যে কোনো কনস্ট্রাকশন ঢালাই টালাই দেওয়ার পরে অথবা ইটের তৈরি দেয়াল, গাঁথনি দেয়াল হয়ে গেলে এর উপর যে পানি দিয়ে রাখি, কিউরিং করি বলি, এটা করার উদ্দেশ্যটা কি? এটা না করলে কি হবে? কি হবে না? আর একটু সিমেন্টের হাইড্রেশন তো 28 দিন পর্যন্ত চলে, এই জন্য মনে হয় কিউরিং করা না, যায়। এখন তোমার হাইড্রেশন হওয়ার জন্য যে পরিমাণ পানির দরকার, তুমি তো সেটা যে তুমি যখন হইলো ওই কংক্রিটটা তৈরি করছো সেখানে কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে দিছো। সো এরপরে কেন মানুষ কিউরিং করার জন্য উপর দিয়ে পানি দিয়ে রাখে? স্যার ওভার দ্য টাইমে এনভায়রনমেন্ট এভাপোরেট হয়ে যায় স্যার। এক্স্যাক্টলি, যেটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটাই হচ্ছে উত্তর। এটা এই প্রশ্নটা এই জন্য জিজ্ঞাসা করলাম, এটা ভাইভাতে মোস্ট কমন একটা প্রশ্ন চাকরি ইন্টারভিউতে। কারণ অনেকের ধারণা ওই পানিটা উপর দিয়ে পানিটা দিলে হাইড্রেশনটা হয় না, উপর দিয়ে ওই পানিটা হাইড্রেশনের জন্য দেওয়া হয় না। হাইড্রেশনের জন্য যে পানির দরকার সেটা অলরেডি তুমি দিয়ে দিছো। পানিটা দেয়া হয় যাতে ওই যে পানিটা তুমি দিয়ে দিছো হাইড্রেশনের জন্য, সেই পানিটা যাতে ইভাপোরেট করে অ্যাটমসফিয়ারে চলে যেতে না পারে। এই জন্য আমাদেরকে করতে হয় কি, ওই কনক্রিট এবং অ্যাটমসফিয়ারের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে দিতে হয়। সেই ব্যারিয়ার হিসাবে আমরা হচ্ছে পানির লেয়ারটাকে ইউজ করি। এবং কিউরিং এর জন্য মনে রাখবো, কিউরিং এর জন্য পানিটাই যে গুরুত্বপূর্ণ তা না, পানি ছাড়া অন্য অনেক কিছু দিয়ে করা যায়। স্মোক দিয়ে করা যেতে পারে, হ্যাঁ, বিদেশে করে। তোমার হচ্ছে ধোঁয়ার একটা আস্তর দিয়ে দেওয়া হয় এবং এই ধোঁয়ার আস্তর ভেদ করে তোমার ভিতরে পানি হলে বাইরে ইভাপোরেট করতে পারে না। ধোঁয়া দিয়ে করা হয় ফোম, এই যে সামাদের ফেনার মতো এরকম ফোম দিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে বিভিন্ন মেমব্রেন ইউজ করা হয়। আমাদের এখানেও দেখবো অনেকে হইলো ওই যে পাটের ছালা বস্তা ইত্যাদিতে হলে পানি ভিজিয়ে দিয়ে রাখে, কচুরি পানায় হলে ওই পানি ভিজিয়ে দিয়ে রাখে। আলটিমেটলি তোমার উদ্দেশ্য হলো অ্যাটমসফিয়ারের সাথে এই ব্যাটার এই কংক্রিটের এলিমেন্টের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে ভিতরে পানিটা বাইরে যেতে না পারে। এটা হচ্ছে কিউরিং এর উদ্দেশ্য। মনে রাখবে, হ্যাঁ। ভাই জিজ্ঞাসা করলে পারে না, প্রায়শই ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারে না। ওকে, তারপর আমরা দেখব যখন আরসিসি, রেইনফোর্স সিমেন্ট কংক্রিট, আরসিসি ঢালাই দেওয়া হয় বা সেই সংক্রান্ত কাজগুলোর কোন কোন স্টেজে আমরা খেয়াল রাখবো এবং কি কি খেয়াল রাখবো সেটা আমরা একটু দেখব। আচ্ছা, সো এখানে কোন কোন স্টেজে দেখতে হবে মেজারমেন্ট। দেখো সব জায়গায় কিন্তু মেজারমেন্টের কথা বলা হয়েছে, কারণ ওই যে আমাদের এখানে চরম অনীহা, একটু টেপ ফিতে ইত্যাদি দিয়ে আমরা হচ্ছে একটু মেজার করে দেখি না। আমরা যখন সরকারি জব করতে গেছি তখন আমাদেরকে বলছে ফিল্ডে যাইতে গেলে তোমার সাথে কিছু জিনিস নিয়ে যাওয়া একান্ত বাধ্যতামূলক। সেটা হচ্ছে একটা মেজারিং টেপ তোমার পকেটের মধ্যে সবসময় থাকবে, একটা স্পিরিট লেভেল থাকবে। স্পিরিট লেভেল চিনো? চিনো? ইয়েস স্যার, অ্যালাইনমেন্ট করার জন্য। হ্যাঁ, অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। সো ওইটা একটা তোমার সাথে থাকবে, আর হচ্ছে একটা ডায়েরি থাকবে, হ্যাঁ, ইত্যাদি। মিনিমাম এই জিনিসগুলো নিয়ে তোমাকে সাইটে যাইতে হবে। কারণ ওই যে মেজারমেন্ট, যে কোনো জায়গায় মিস্ত্রি তোমাকে যে কোনো কাজ দেখাবে, সাথে সাথে পকেট থেকে ফিটা বাইর করে মেপে দেখবা। আর অনেক ক্ষেত্রে দেখবা ত্রুটি পাবা, এবং তুমি যখন হইলো মিস্ত্রিকে সাথে সাথে ওইটা দেখাবা, কন্ট্রাক্টরকে দেখাবা, দেখবা যে এরপর বার সে সচেতন হয়ে যাবে যে স্যার তো চোখের আন্দাজে কথা বল না, স্যার তো হইলো মেপে দেখে। সো এটা করবা।
সব জায়গায়। সেটাই বা তোমার হইলো রড প্লেসমেন্টে হোক, এক্সকাভেশনে, সব জায়গায় যে যত রকম মেজার করছে তুমি হইলো এটা নিজে মেজার করে দেখবা। সো ওই সময় রাখতে হবে। তারপরে হলো যখন হলো ফর্ম ওয়ার্ক তৈরি করা হয় তখন খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখবো সামনে এসে বলতেছি। তারপর হইলো তোমার হইলো রেইনফোর্সমেন্ট যখন প্লেস করে সেই জায়গায় খেয়াল রাখতে হবে। কংক্রিট মিক্সিং এর সময় খেয়াল রাখতে হবে, কংক্রিট কাস্টিং এর সময় খেয়াল রাখতে হবে এবং কংক্রিট কিউরিং এর সময় খেয়াল রাখতে হবে। কি কি খেয়াল রাখবা এখানে বলি। প্রথমত হচ্ছে ওই যে আরসিসির জন্য যে যে ম্যাটেরিয়াল গুলো দরকার, হ্যাঁ, ইট, বালু, সিমেন্ট, রড, এবং তার সাথে হলো ফর্মওয়ার্ক তৈরি করার জন্য যে কাঠ, স্টিল যা ইউজ করো সেগুলোর কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। রাইট কনস্ট্রাকশন প্রসিডিওর, কোডে কিন্তু লেখা আছে কিভাবে তোমার ঢালাইটা করতে হবে, কিভাবে কম্পেকশন করতে হবে, কোডে লেখা আছে, এবং সেই কোডের রেফারেন্স দিয়ে তুমি স্পেসিফিকেশনে বা তোমার ইঞ্জিনিয়ার হেড অফিস থেকে স্পেসিফিকেশনে লিখে দিছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং এখানে কিন্তু এক্সপার্ট লোকজন লাগবে, ঢালাই সবাই দিতে পারে না। হ্যাঁ, ঢালাই দেওয়া পরে দেখা যাবে ঢালাইটা ঠিক মতো হয়নি, ইউনিফর্ম হয়নি। এবং যিনি কম্পেকশন করতেছেন ভাইব্রেটর দিয়ে কম্পেক্ট করে, দেখছো হয়তো, না দেখলেও সাইটে না গেলেও এই ইউটিউবে দেখবা, প্রচুর ভিডিও পাওয়া যায় কেমন ঢালাই করে না করে, বিদেশটাও দেখতে পাবা, আমাদের দেশটাও দেখতে পাবা। ভাইব্রেটর ইউজ করে কম্পেকশন করা হয় যাতে ভিতরে ভয়েড থেকে না যায়। ভয়েড থেকে গেলে কিন্তু সর্বনাশ, ওই জায়গায় ক্র্যাক করবে। সো ওটা কিন্তু ওই যে যারা ওই ভাইব্রেটর গুলা ইউজ করেন এবং যারা হয়তো সরাসরি এখানে ঢালাইয়ের সাথে জড়িত, এরা খুব এক্সপার্ট মিস্ত্রি হওয়া লাগে। সো ওই লোকগুলো এক্সপার্ট কিনা, যারা যেদিন ঢালাই হবে সেদিন আগে থেকে এসে দেখবে যে এই মিস্ত্রিগুলো আসছে তাদের সাথে একটু কথাবার্তা বলে জানার চেষ্টা করবে এরা এক্সপার্ট কিনা। কাজের ধরন দেখলে বুঝতে পারবে এক্সপার্ট কিনা, সেটা এনশিওর করতে হবে। হ্যাঁ, এই যে যেমন ইভেন ফর্ম ওয়ার্ক যখন প্লেস করা হয় তখন কিন্তু দেখতে হয় যে ফর্ম ওয়ার্কের মাঝখানে আবার হয়তো তোমার এই বেশি গ্যাপ ট্যাপ থেকে গেলে তুমি যে ঢালাই দিচ্ছ এখান থেকে পানি কিন্তু বেরিয়ে চলে আসবে। সো এই যে হাইড্রেশন হতে হবে, কনক্রিট বের হয়ে যাইতে পারে। আবার হচ্ছে কদ্দুর তোমার হলো ক্লিয়ার কভার থাকতে হবে। ক্লিয়ার কভার বুঝো তো? বুঝো? না বুঝলে আরসিসি বইটা আবার দেখে নিও। ক্লিয়ার কভারের সাথে সামঞ্জস্য রেখে কদ্দুর হইলো কদ্দুর পরে শাটারিংটা দিয়ে, সরি, হ্যাঁ, শাটারিং ফর্মার এগুলো দিতে হবে, সেগুলো কিন্তু দেখতে হবে। তারপর রেইনফোর্সমেন্ট প্লেস করার সময় খুব সাবধান। সাবধান এই কারণে, কারণ রেইনফোর্সমেন্ট প্লেস করার সময় বিশাল চুরি হয়। প্রথম চুরি হচ্ছে কত নাম্বার রড দেওয়ার কথা সেখানে একটা চুরি হয়। মিস্ত্রিরা কিন্তু রাত পর্যন্ত কাজ করে। এখন তুমি হয়তো সাইট ইঞ্জিনিয়ার, তুমি বিকাল পর্যন্ত ছিলা, তোমার সামনে হয়তো প্লেসমেন্টটা ঠিক ছিল, তুমি রাতে ছিল না, তখন দেখবা যায় যেখানে হইলো 9 নাম্বার রড দেওয়ার কথা সেখানে হইলো 8 নাম্বার দিয়ে দিছে, এবং যেখানে স্পেসিং হয়তো তোমার হইলো 6 ইঞ্চ করে ছিল, 6 ইঞ্চ পরে পরে সেটা দেখবা যে 12 ইঞ্চ করে দিয়ে দিছে। যেখানে এক্সট্রা টপ দেওয়ার কথা ছিল এক্সট্রা টপ দেয় নাই, ইত্যাদি কিন্তু করে। সো এটা খেয়াল রাখতে হবে। তোমাদেরই এক কোন ব্যাচ আমি জানি না, তোমাদের বড় ভাই একজন, ও তখন 4-2 তে এই কোর্স পড়ানো হইতো। ও 4-2 ক্লাস শুরু হওয়ার আগে ও হইলো সরকারি চাকরি পেয়ে যায়, যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরি পায়। তো ও ক্লাস করতে পারতো না, কিন্তু আমার ক্লাসটা করার জন্য আসতো, প্রত্যেক সপ্তাহে আমার ক্লাসটা করতো। এবং ওই লাকিলি এই জিনিসগুলো ওরে ওই ও জয়েন করার আগে, জয়েন করার আগে না, জয়েন করে যখন ওই ট্রেনিং পিরিয়ডে তখন ওইগুলো পড়ানো হয়েছে। এবং এরপরে ও প্রত্যেকদিন এসে এসে ওর এক্সপিরিয়েন্স বলতো। ওই যে যেটা বললাম স্পেসিং, ও নিজেই হয়তো প্রমাণ পাইছে আর কি। সকালবেলা ওই যে আমি পড়াইছি, সকালবেলা ও হলো ভোরে ভোরে কাজ শুরু হওয়ার আগে চলে গেছে সাইটে, গিয়ে দেখে এক্সাক্টলি স্পেসিং যা দেওয়ার কথা তার থেকে অনেক বেশি দিয়ে রাখছে, ওই যে রড বাঁচানোর জন্য, কন্ট্রাক্টর রড সেভ করার জন্য। সো এগুলাতে খেয়াল রাখতে হবে। কিউরিং যে কয়দিন দেওয়ার কথা, যেভাবে দেওয়ার কথা সেটা প্রপারলি হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি? অন্যতম কি বলে ইম্পর্টেন্ট স্টেজ, যেখানে তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে, সাবধান থাকতে হবে। বুঝতে পারছো? কারণ Yes, sir. পরে পরে এখান থেকে যদি কোনো ওই যে ধরো অঘটন ঘটলো, পরে ফেল করলো, তখন তো এগুলার হয়, অডিট হয়, হ্যাঁ তাই না, তদন্ত হয়, তদন্ত হলে কিন্তু তখন সাইট ইঞ্জিনিয়ারকে ধরা হবে
যে তুমি কোথায় ছিলা যে এইগুলা কোয়ালিটি ঠিক হয় নাই, পরে কিন্তু মামলা খাবা, বিভাগীয় মামলা, প্রমোশন হবে না, পেনশন হবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি হবে, ইনক্রিমেন্ট আটকে যাবে, ইত্যাদি অনেক ঝামেলায় পড়বা। আচ্ছা, তারপর আরো দুইটা ক্ষেত্রে হলো আমরা যেগুলাকে নিজেদের কাজ মনে করি না, আমরা মনে করি সিভিল ইঞ্জিনিয়ার, এই দুইটা ক্ষেত্রে আমরা কি করব সেটা হচ্ছে, এক হচ্ছে স্যানিটারি ওয়াটার সাপ্লাই এই স্টেজে, আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল সার্ভিস। আমরা মনে করি এগুলো তো আমাদের কাজ না, না এগুলাতেও তোমাকে একটু খেয়াল রাখতে হবে। স্যানিটারি ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে কি কি সেটা বলি। সেটা হচ্ছে একই একই হচ্ছে মেজারমেন্ট, হ্যাঁ, কোন হাইটে সিঙ্কটা বসাইতে হবে, কোন হাইটে বেসিনটা বসাইতে হবে ইত্যাদি, হ্যাঁ। তারপর এই স্যানিটারি ওয়াটার সাপ্লাইয়ের জন্য কিন্তু আলাদা ডিজাইন হয়, তার ড্রয়িংও তোমার কাছে থাকবে। সেই ড্রয়িং অনুযায়ী পাইপলাইন গুলা ঠিকঠাক জায়গায় যাচ্ছে কিনা এটা তোমাকে দেখতে হবে, যে হাইটে পাইপ দিতে বলা হয়েছে ওই হাইটে দেওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তারপর যখন এগুলার জন্য হলো এই যে ফিটিংস গুলা কেনাকাটা প্রকিউরমেন্টের সময় খেয়াল রাখবা, যখন এই জিনিসগুলা কেনাকাটা করা হয়, কারণ নিম্নমানের এগুলা দিয়ে দেওয়ার প্রচলন আছে। যেটা হয় তোমার ইট বালু সিমেন্ট, এগুলো হলো ল্যাবে টেস্ট করে এগুলা রিপোর্ট তোমাকে কন্ট্রাক্টর দেখাবে, কিন্তু এগুলা টেস্ট হয়তো এরকম করে না। যদিও এগুলা টেস্ট করার অপশন আছে, টেস্ট করা যায়, তুমি চাইলে এগুলো কন্ট্রাক্টরকে টেস্ট করায়া এগুলো আসলে কোয়ালিফাইড কিনা, কোয়ালিটি সমৃদ্ধ কিনা সেটা এনশিওর করাইতে পারো। সো সেটা দেখতে হবে কেনাকাটার সময়। ইনস্টলেশনের সময় খুব কেয়ারফুল থাকতে হবে, এই জন্য যারা কাজ করতে আসবেন এই লেবাররা যদি কেয়ারফুল না হয় তখন ইনস্টলেশনটা ঠিকঠাক মতো হয় না। কিরকম হয় না, যেখানে জয়েন্ট দিছে সেখানে দেখবা যে পানি লিক করতেছে, লিক করে সেই পানি দেখবা দেয়ালের বাইরে পর্যন্ত চলে আসছে, সেখানে শ্যাওলা পড়ছে, ফাঙ্গাস পড়ছে, স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তো যখন এগুলো ইনস্টল করে, অথবা তোমার হচ্ছে ওই যে স্লোপটা ঠিকঠাক মতো মেনটেন হয় না, পরে দেখবো পানি ঠিক মতো আসে না, খেয়াল রাখতে হবে। চাইলে ওই যে বলছি এগুলো টেস্ট করা যায়, কিন্তু টেস্ট করে দেখতে হবে। গুড কোয়ালিটি ম্যাটেরিয়াল সবকিছুর মতো এখানে ইউজ করতে হবে। যারা কাজ করবেন তারা যাতে সঠিক কনস্ট্রাকশন প্রসিডিউর ফলো করেন, তার জন্য কিন্তু এক্সপার্ট লোকজন লাগবে, হ্যাঁ। ওই যে আমাদের এখানে তো সবাই সব কাজ পারে, যে বেটা ইলেকট্রিসিটির মিস্ত্রি সে আয়সা বলবে আমি প্লাম্বিং এর কাজও করতে পারি, বা যে হলো প্লাম্বিং মিস্ত্রি সে আয়সা বলবে আমি ইলেকট্রিসিটির কাজ করতে পারি। হ্যাঁ, করতে পারলে তো ভালো, সব করতে পারলে ভালো, কিন্তু আসলেই করতে পারে কিনা সেটা এনশিওর করে নিতে হবে। ইলেকট্রিসিটির ক্ষেত্রেও তাই, হ্যাঁ। সেটা হচ্ছে ওই যে মেজারমেন্ট গুলো, যেই হাইটে তোমার সুইচ বোর্ডটা বসানোর কথা এক্স্যাক্টলি ডিজাইন থেকে করা হচ্ছে কিনা, সুইচ বোর্ডের সাইজ যেটুকু হওয়ার কথা ইত্যাদি ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখবা। যখন এই জিনিসগুলা তার সুইচ বোর্ড বা অন্যান্য ম্যাটেরিয়াল কিনা হয় তখন সেগুলা কেনাকাটার সময় সতর্ক থাকতে হবে। এগুলো যখন ইনস্টল করতে হয় সতর্ক থাকতে হবে। এগুলা চাইলে তুমি টেস্ট করাইতে পারবা, যে ঠিকঠাক কানেকশন এগুলো এনশিওর করতে হবে, এক্সপার্ট লোক দিয়ে কাজগুলা করাইতে হবে। না হলে দেখবা যে পরে সুইচ বোর্ড হয়ে গেছে আমেরিকান স্টাইল বুঝো তো? তোমার দেশে সুইচ কোন দিকে চাপ দিতে জ্বলে আর কোন দিকে বন্ধ হয় বলো? কোন দিকে প্রেস করলে জ্বলে, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে স্যার। নিচের দিকে, আর বন্ধ উপরের দিকে, হ্যাঁ। অনেক জায়গায় গিয়ে দেখবা যে উপরের দিকে জ্বলে আর নিচের দিকে বন্ধ হয়ে গেছে। সো এটা আসলে আমেরিকান স্টাইল, তুমি যেটা ইউজ করো এটা হলো ব্রিটিশ স্টাইল, ওটা হলো আমেরিকান স্টাইল। না, সে আমেরিকান জিনিস বাংলাদেশে অ্যাডাপ্ট করে না, সে ভুল করে কাজ করে ফেলাইছে। সো এরকম পাবো অনেক জায়গায়, ওই রকম যাতে না হয়, সতর্কতার সাথে। সো এই মোটামুটি আমরা হচ্ছে ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল কি, কোয়ালিটি কন্ট্রোল কি এবং সেটা এনশিওর করার জন্য কি কি ইন্সপেক্ট করতে হবে, কিভাবে করতে হবে, সেই জিনিসগুলো পড়লাম। সো এতক্ষণ ধরে যা পড়লাম বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকতে করতে পারো, বা জিনিসগুলো বুঝলা কিনা বলো। এগুলা কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলা সরাসরি সাইটে ইমপ্লিমেন্ট করার জিনিস। পড়ার শুরুতেই বলছি ওই যে সাইটে গেলে এগুলো এনশিওর করতেই হবে, তোমার উপর দায়িত্ব পড়বে এগুলো এনশিওর করার। এবং এরপরে এগুলাতে যদি ত্রুটি বিচ্যুতি হয় মামলাটাও তুমি খাবা। সো ওই জন্য কেয়ারফুল। এবং আরো যে জিনিসটা সমস্যাটা হয়, ওই যে তুমি আজকে জয়েন করো, কালকে তোমাকে সাইটে পাঠিয়ে দিবে, সাইটে কি দেখতে হবে তোমাকে কিন্তু কেউ বলবে না। প্রফেশনাল লাইফটা খুব কঠিন, কেউ কাউরে কিছু শিখায় না। যে কথাগুলো আমি এখন বলে দিলাম এগুলো ওইখানে কোনো ইঞ্জিনিয়ার তোমাকে বলে দিবে না, কিন্তু তুমি ভুল করলে আবার তোমাকে ধরবে। আর আরেকটা জিনিস হয় কি, সাইটে যারা ওয়ার্কার থাকে এরা অনেক বয়স্ক ওয়ার্কার থাকে,
এবং এদের কাজই হচ্ছে নতুন জুনিয়র ইঞ্জিনিয়ার আসলে তাদেরকে বিভ্রান্ত করে দেওয়া, বিভিন্ন ভয়ভীতি দেখানো। সে তোমার সামনে জাহির করার চেষ্টা করবে তোমার থেকে সে অনেক বেশি বুঝে, ইঞ্জিনিয়ার কিছুই বুঝে না, এরকম একটা ব্যাপার দেখানোর চেষ্টা করবে। সো এগুলাকে একটু প্রপারলি শক্তভাবে হ্যান্ডেল করতে হবে। শুধু ওই ওয়ার্কার না, তুমি হয়তো বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে সাইটে যাবা, তোমার সাথে কিন্তু আরেকজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা একাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে পারে, ওইখানে একটা ইন্টারনাল ক্লাসের সুযোগ থাকে। হ্যাঁ, আর ওখানে অনেক পক্ষ বিপক্ষ পক্ষপাতিত্ব ইত্যাদি হয়। সো ওই জন্যই জিনিসগুলা বলা শেখা, যাতে এগুলা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করতে পারো। বুঝতে পারছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, গুড। আমরা আরেকটু পড়বো, আমাদের কত মিনিট বাকি আছে বলতো? আচ্ছা, অ্যাটলিস্ট আরো একটুক্ষণ পড়ি। কয়জন আসছো? যারা পরে আসছো ওই আইডি গুলা ওই কমেন্টে লিখে দাও। যারা এখনো লিখোনি, পরে আসছো যারা, আইডি গুলা কমেন্টে লিখে দাও। হ্যাঁ, আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্সটা নিব। আচ্ছা, এর পরের টপিক যেটা এই লেকচারের আন্ডারেই, সেটা হচ্ছে সেফটি। কনস্ট্রাকশন সাইটে সেফটি এনশিওর করা। এই সেফটিটা তোমার জন্য যেমন দরকারি, তোমার নিজের সেফটির জন্য, তেমনি ভাবে যারা তোমার সাথে কাজ করবে কনস্ট্রাকশন সাইটে যারা তোমার সাথে কাজ করবে তাদের সেফটি এনশিওরের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে তোমার আন্ডারে যারা অন্যান্য ইঞ্জিনিয়ার যারা কাজ করবেন, যারা সাইটের ম্যানেজার, ওয়ার্কার, টেকনিশিয়ান, এদের সেফটি এনশিওর করাটা তোমার দায়িত্ব। কারণ হচ্ছে কনস্ট্রাকশন সাইটগুলো হচ্ছে নানা ধরনের ঝুঁকি, হ্যাজার্ডে ভর্তি। হ্যাঁ, নানা ধরনের, যে কোনো জব সাইট আর কি এরকম কনস্ট্রাকশন সাইটগুলো। এবং তোমার হলো কনক্রিট কনস্ট্রাকশন আরো বেশি ঝামেলাপূর্ণ, স্টিলের থেকে কনক্রিট কনস্ট্রাকশন সাইটগুলো আরো বেশি ঝামেলাপূর্ণ। এখন যে কনস্ট্রাকশন সাইটে যে সোর্স থেকে এই ঝুঁকিগুলো আসতে পারে সেগুলো লিস্টে এখানে দেয়া আছে। প্রথমত হচ্ছে ম্যাটেরিয়াল। তুমি যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করো, অনেক ভারী ম্যাটেরিয়াল ইউজ করো, সো এগুলো গায়ে টায়ে পড়লে যেগুলো ইনজুর্ড হইতে পারে। এই জন্য কনস্ট্রাকশন সাইটে স্বভাবত আমরা হেলমেট ছাড়া যাই না। মাথায় একটা ইট পড়ে গেলে কিন্তু সর্বনাশ। যে ইকুইপমেন্ট গুলো ইউজ করে এগুলো পড়লে সর্বনাশ। সো ম্যাটেরিয়াল থেকে হ্যাজার্ড আসতে পারে। যে মেশিনারিজ গুলা তুমি ইউজ করতেছো, ইকুইপমেন্ট, টুলস যেগুলো ইউজ করতেছো, সেগুলা থেকে আসতে পারে। টুলস, ইকুইপমেন্ট যেগুলো ইউজ করতেছো সেগুলো থেকে হইতে পারে। আরেকটা বড় সমস্যা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে হলে হাইটে কাজ করতে হয়, উঁচুতে কাজ করতে হয় তোমাকে অনেক সময়। সো হাইটে কাজ করলে সমস্যা তৈরি হইতে পারে। সেটা বিভিন্ন রকম, কিরকম সেটা আস্তে আস্তে আমরা দেখবো। হাইটে কাজ করতে গেলে ওইখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেকের হাইটে অনেক সমস্যা থাকে, হাইট ভীতি থাকে, সেখান থেকে হইতে পারে। আর হচ্ছে জব সাইট গুলা খুবই হ্যাজার্ডাস, এলোমেলো, আগোছালো, ঘিঞ্চি ঘিঞ্চি হয়ে থাকে, সেখান থেকেও তোমার সেফটি ইস্যুস তৈরি হইতে পারে। সো কি কি হ্যাজার্ড হইতে পারে, পটেনশিয়াল সোর্স গুলা বা পটেনশিয়াল যে ক্ষতিগুলা হইতে পারে, সেটা কি হইতে পারে? সেটা হলো উপর থেকে পড়ে যাইতে পারে যে কেউ। ওই যে বললাম, যেহেতু আমরা হাইটে কাজ করি, এখান থেকে পড়ে যেতে পারে যে কোনো পার্সন। ট্রেন্স কলাপস করতে পারে, গর্ত করে রাখলা ফাউন্ডেশনের জন্য, পাশ থেকে কলাপস করে পড়ে গেল, পাশের বিল্ডিং এ সব পড়ে গেল, এই ধরনের সমস্যা হইতে পারে। স্ক্যাফোল্ড কলাপস করতে পারে। স্ক্যাফোল্ড কি বলো তো, শুনছো টার্মটা স্ক্যাফোল্ড? বলো কেউ, স্ক্যাফোল্ড কি? ডিটেলস অফ কনস্ট্রাকশন পড়ছো, এটা পড়ার কথা। কেউ বলতে পারবা না স্ক্যাফোল্ড কি? স্যার কনস্ট্রাকশন কাজ করার সময় স্যার যেটা আমরা ইউজ করি স্যার, যে যখন অনেক হাইটে যখন কাজ করে স্যার, তখন যেটা ইউজ করা হয় ওটা স্ক্যাফোল্ডিং স্যার। ওই যে যেটার উপর উঠে দাঁড়াটা বাইরে দিয়ে কাজ করে, হ্যাঁ, যেটার উপর দাঁড়াটা কাজ করে, স্ক্যাফোল্ড। হ্যাঁ, আগে আমাদের এখানে হচ্ছে বাঁশ দিয়ে করতো ছোটখাটো বিল্ডিং এর জন্য, এরপর কাঠ দিয়ে করলো, এখন কিন্তু এগুলো স্টিল দিয়েও করে। স্ক্যাফোল্ড কলাপস করতে পারে, এটা কিন্তু হয় মোটামুটি। কিছুদিন পর পত্রিকায় দেখবে স্ক্যাফোল্ড কলাপস করে মানুষ মারা যায়।
তারপর ওইখান থেকে তুমি, যেহেতু কনস্ট্রাকশন সাইটে অনেক ইকুইপমেন্ট ইউজ করা হয় যেগুলো পাওয়ার অপারেটেড, ইলেকট্রিসিটি দিয়ে চলে, ইলেকট্রিক শক খাইতে পারো, আগুন টাগুন লাগে যেতে পারে, এরকম ঘটনা ঘটে। তারপর প্রপার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করতে না পারা। ওই যে একটু আগে বললাম কনস্ট্রাকশন সাইটে গেলে তোমাকে অবশ্যই মাথায় হেলমেট পরে যাইতে হবে, পায়ে জুতা পরে যাইতে হবে, এবং নর্মাল জুতা না, সেফটি শুজ যেগুলো সেগুলো পরে যাইতে হবে। এগুলাকে বলা হয় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সংক্ষেপে পিপিই। এগুলা ব্যবহার করানো একটা চ্যালেঞ্জ। ওয়ার্কারদেরকে বলবা করবে না। এখন হয়তো বড় বড় প্রজেক্ট গুলাতে দেখো ওয়ার্কাররা ইউজ করে, সেটা হচ্ছে ওই যে বিদেশি কন্ট্রাক্টর আসছে তারা হয়তো ইউজ করাইতে বাধ্য করতে পারে, কিন্তু আমাদের দেশে গ্রামেগঞ্জের সাইট গুলাতে গিয়ে দেখো কেউ কিছু ইউজ করে না। গ্রামেগঞ্জের সাইটে গিয়ে কি লাভ? আমাদের ল্যাবেই দেখো ইউজ করে কেউ? তোমাদেরকে তো হইলো ইউজ করা একদিন, ওই যে যেদিন হইলো ইয়েতে আসে, বাইরের লোকজন আসে সেই দিন, নাহলে তো তোমাদেরকে ইউজ করায় না। এবং যারা হচ্ছে সেখানে তোমাদেরকে ট্রেনিং দেয় বা যারা তোমাদেরকে অ্যাসিস্ট করে এক্সপেরিমেন্ট কন্ট্যাক্ট করার সময়, তারাও তো ইউজ করে না। এইটা একটা চ্যালেঞ্জ। আরেকটা জিনিস হয়, সেটা হলো রিপিটেটিভ মোশন ইনজুরিজ। তুমি যদি একই রকম মুভমেন্ট সারাদিন ধরে করতে থাকো তাহলে মাসেলের সমস্যা হয়। যেমন ধরো একজন শ্রমিক, সে সারাদিন কি করলো, 6টা করে ইট মাথায় তুললো আর এটা নিয়ে হইলো বেয়ে বেয়ে দোতলায় গেছে। সে সারাদিন হলো একই রকম মোশন করছে, কিন্তু শরীরের মুভমেন্ট একই রকম হয়েছে। এরকম কিছুদিন করলে তার হয়তো মাসল গুলো আস্তে আস্তে কলাপস করবে, দীর্ঘমেয়াদী সমস্যা হবে। সো যারা এই কনস্ট্রাকশন সাইটে কাজ করে তাদের এই টাইপের কিছু সমস্যা তৈরি হয়। এই জন্য বিনোদ ব্যায়াম ট্যায়াম করে এগুলাকে ঠিক করতে হয়, কিন্তু অত স্বাস্থ্য সচেতন আমরা না। সো এই জিনিসগুলা থেকে কিন্তু রিস্ক তৈরি হয়, এবং রিস্ক তৈরি হয়ে গেলে অঘটন ঘটে। এই যে বললাম ইলেকট্রিক শক, এটার অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। তোমার আইআইটির নাম শুনছো? আইআইটি আইআইটি চিনো? জি স্যার। কি বলো? আইআইটি ফুল মিনিং কি বলো? চিনো তো বললা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। না না, আমাদের বাংলাদেশে আইআইটি আছে, বাংলাদেশের ওটার নাম কি? আইআইটি তো গাজীপুরের ক্যাম্পাস, যে ওটার নাম কি? স্যার আইওটি। আইইউটি, আইইউটি। স্যার দ্য ইনস্টিটিউশন অফ ইনফরমেশন টেকনোলজি। না না, ওইটা না, আরে ওই যে ইসলামিক ইসলামিক আইইউটি, আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আইইউটি। ওই আইইউটির একটা স্টুডেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আইআইটির যিনি সিভিল ডিপার্টমেন্টের হেড, ওই স্যারের কাছ থেকে শোনা। উনি আগে ইউপিতেও ছিলেন। ওইখানকার এক স্টুডেন্ট ওই স্যারের, মানে ওদের হেডের রিকমেন্ডেশনে এই চিটাগাংয়ে চাকরি পাইছে, কনস্ট্রাকশনে চাকরি পাইছে, পাশ করার কিছুদিনের মধ্যে চাকরি পাইছে। হ্যাঁ, তো হইলো ওই হেড স্যার যার রিকমেন্ডেশনে চাকরি পাইছে, স্যারও কোনো কাজে কিছুদিন পরে হইলো চিটাগাংয়ে গেলেন, গিয়ে ওই ছেলেরা আবার দেখতে গেছেন ওর সাইটে, যে সাইটে ওর সাইটে হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছিল, ওরা দেখতে গেছেন যে দেখি কি কাজ করে। স্যার পছন্দ করতেন মনে হয় ওকে, স্যার ফেভারিট স্টুডেন্ট হয়তো। তো ওইখানে গিয়ে স্যার দেখেন ও সাইট ভিজিট করতেছে এবং স্যান্ডেল পরে কাজগুলা করতেছে, স্যান্ডেল পরে গেছে। স্যার ওরা ওইখানে হলে বকাঝকা দিলেন যে স্যান্ডেল পরে তুমি সাইটে আসছো কেন। এবং এই ছেলেটা পরে স্যার হলো চলে আসছেন ঢাকায়, এবং কিছুদিন পরে স্যার খবর পাচ্ছেন ছেলেটা মারা গেছে। এবং মারা গেছে কিভাবে বলো? ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে। এবং হয়তো যদি ওই জুতা পরতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। এখন তুমি হয়তো বলবো স্যার হয়তো কমন ঘটনা, ফ্রিকুয়েন্ট ঘটনা তো ঘটে না, কিন্তু কার সাথে ঘটবে সেটা তো কেউ বলতে পারে না, তাই না? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে কার সাথে ঘটনা ঘটবে, অঘটন ঘটবে? সেই জন্য সবসময় কিন্তু কি থাকতে হবে, নিজের সেফটি নিজেকে এনশিওর করতে হবে। আর সাইটে যারা কাজ করে তাদের সেফটি এনশিওর করার দায়িত্ব তোমার হবে ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা এনশিওর করতে হবে। বুঝতে পারছি? এটা বললে অনেকেই শুনে না। আমি যখন ল্যাব নিতাম, তোমাদের কখনো নিনি হয়তো, যাদের ল্যাব নিতাম তাদেরকে ওই ল্যাবে জুতা পরতে আমি অনেক বকাবকা করতাম, কথা শুনতো না, যে অ্যাটলিস্ট জুতাটা পরে আসো, কথা শুনতো না। সেরকম করলে কিন্তু বিপদ। আচ্ছা যাই হোক, আজকে আমরা এই স্লাইড পর্যন্ত পড়বো, 17 নাম্বার স্লাইড। হ্যাঁ, এটা সিআর আছো? সিআর? ইয়েস স্যার।
তাহলে এটা ইন্ডিকেট করে রাখো, ঠিক আছে? লেকচার 3 17 নাম্বার স্লাইড পর্যন্ত আমরা করছি। ওকে স্যার। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আজকে আমরা এখানে শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সবাই যেতে পারো। ক্লাসে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।